হিসাব করে চিন্তা করলে আমাদের আজকে না খেয়ে থাকার কথা। এই যে অতিরিক্ত জনসংখ্যা, প্রতিনিয়ত জমির পরিমাণ কমে গিয়েছে, তো সেই হিসাবে কিন্তু আমরা কেউ না খেয়ে নেই। আজকের এই কৃষির যে সাফল্য, এটা শুধুমাত্র আমাদের নয়, আমরা বিভিন্ন প্রযুক্তি আপনাদের মাঝে পৌঁছে দিয়েছি এবং কৃষকরা আপনারা যারা আছেন আগ্রহ ভরে সেটা গ্রহণ করেছেন। এই দুইয়ের সম্মিলই কিন্তু বাংলাদেশ আজকে কৃষিতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এই অভাবনীয় সাফল্য অর্জনের ক্ষেত্রে আছে কিছু প্রকল্প, যার মধ্যে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প একটি অন্যতম প্রকল্প। এই প্রকল্পটি যশোর অঞ্চলের 31টি উপজেলা নিয়ে কাজ করছে এবং এই 31টি উপজেলার মাটি, কৃষকের আগ্রহ এবং কৃষি পরিবেশ সবকিছু বিশ্লেষণ করে যেসব ফসল এই অঞ্চলের জন্য উপযোগী সেসব ফসল নিয়ে কাজ করছে। যার কারণে আমরা কিন্তু আজকে বিভিন্ন প্রযুক্তি শো করেছি স্টলের মাধ্যমে। আজকে দেখা যাচ্ছে বাংলাদেশ কৃষিতে যে অভাবনীয় সাফল্য, তার মধ্যে আছে ধান উৎপাদনে বাংলাদেশ 3য় স্থানে আছে, সবজি উৎপাদনেও 3য় স্থানে, আলু উৎপাদনে 6ষ্ঠ, আম উৎপাদনে 7ম, পাট উৎপাদনে 2য়। এভাবে চিন্তা করে দেখা যাচ্ছে বাংলাদেশ কৃষির যে সাফল্য, সেটা আজকে এই যে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে কৃষকের দোরগোড়ায় পৌঁছে গেছে। তো এই ধারাবাহিকতা যদি আমরা অব্যাহত করি, আমরা যে রপ্তানি করতে পারবো। আমরা দেখি সিজন শেষে বিভিন্ন ফসল বিভিন্ন গরুকে খাওয়ানো হয় বা দাম পায় না, কৃষক ইভেন মাঠেও রেখে দেয়। তো আমরা যদি এই গ্যাপ, যেটা আমরা স্টলে প্রদর্শন করেছি কিভাবে রপ্তানিটা বাড়ানো যায়, গত বছর মনিরামপুর উপজেলা থেকে 2.37 মেট্রিক টন পেঁপে রপ্তানি হয়েছে। তো আমরা যদি গুড এগ্রিকালচার প্র্যাকটিসটা খুব ভালোভাবে রপ্ত করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক ফসল, যেমন ক্যাপসিকাম, বাঁধাকপিও আমরা অনেক সময় খাই না, গরুকে খাওয়াই শেষের দিকে, কিন্তু এই বাঁধাকপিটা একটা উচ্চমূল্য সবজি, সেটাও আমরা রপ্তানি করতে পারবো। তো আমরা যেসব প্রদর্শনী আজকে মেলার মাধ্যমে দেখাচ্ছি, সবাই সর্বস্তরে কৃষকের মানে মনিরামপুর উপজেলায় যারা সবাই আগ্রহ করতে হবে এবং শুধুমাত্র কৃষকরা দেখলেই হবে না, সর্বস্তরের মানুষ আমরা যারা কৃষিকে ভালোবাসতে হবে এবং কৃষিকে মানুষের মাঝে প্রচার করতে হবে। কৃষিতেও অনেক কিছু সম্ভব। এই মনিরামপুর উপজেলায় আগে মাটির স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সেরকম ছিল, কিন্তু এই প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি বলতে গেলে সবাই এখন কেঁচো সার চেনে। আছে ট্রাইকো কম্পোস্ট, কেঁচো সারের পাশাপাশি ট্রাইকো কম্পোস্টও একটা ভালো সার এবং ট্রাইকো কম্পোস্ট থেকে আমাদের ট্রাইকো লিচেট হয়, যেটার মাধ্যমে ছত্রাকনাশকের কাজ করে। আমরা অনেক সময় খেয়াল করি যাদের পানের বরজ আছে সেখানে পানের ভাইন রট হয়, কিন্তু সেই পানের যে বরজে যদি কোনো চাষি ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করে, যে ট্রাইকো লিচেটটা উৎপাদন হবে সেটা দিয়ে যদি সে পান গাছে স্প্রে করে, তাহলে তার এই ভাইন রট বা পাতা পচা, কাণ্ড পচা রোগটা কিন্তু অনেকাংশে নির্মূল হয়ে যাবে। এইসব যে নিত্য নতুন প্রযুক্তি, এই প্রযুক্তিগুলো যদি আমরা রপ্ত করতে পারি, তাহলে বাংলাদেশ আজকে বিশ্বের বুকে অনেক উঁচু অবস্থানে মাথা করবে। এবং তার প্রমাণ আমরা পেয়েছি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় কিন্তু বাংলাদেশ খাদ্য সংকটে পড়েনি। এটা আমাদের বলা হয়েছিল যে খাদ্য সংকটে পড়বে কিনা, কিন্তু আমরা কোনো ধরনের খাদ্য সংকটে পড়িনি। ইভেন যে গত করোনার সময়, তখনও কিন্তু বিশ্বের অনেক দেশ খাদ্য সংকটে পড়েছিল, কিন্তু আমরা বাংলাদেশ কখনোই খাদ্য সংকটে পড়িনি। আশা রাখি আমরা নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আরও এগিয়ে যেতে পারবো। আমাদের আরেকটা প্রযুক্তি আছে গ্রীষ্মকালীন পেঁয়াজ, যে পেঁয়াজ আমাদেরকে ভারতের থেকে আনতে হয়, মহারাষ্ট্র থেকে, যে সময় পেঁয়াজের দামটা অনেক বেড়ে যায়, ওই পেঁয়াজটা যে ওদের দেশে হচ্ছে, সেই প্রযুক্তিটা কিন্তু আমরা গভর্নমেন্ট সরকার প্রণোদনার মাধ্যমেও কিন্তু দিচ্ছে, যাতে এই প্রযুক্তিটা কৃষক প্রত্যেকে রপ্ত করতে পারে। এবং আমরা মেলাও দেখেছি এক একটা পেঁয়াজের বড় সাইজও বড়, ওজনও বেশি। এই প্রযুক্তিটা যদি কৃষক ভাইয়েরা গ্রহণ করতে পারে, তাহলে আমরা কিন্তু আর পর দেশের উপর নির্ভরশীল হতে হবে না। আমাদের টার্গেট, আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমাদের নিরাপদ খাদ্যের অভাব এবং যেসব খাবার আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়, সেই খাবারগুলো যেন আমরা নিজেরা উৎপাদন করে এবং স্বয়ংসম্পূর্ণ করতে পারি, তাহলে আমরা যে বাংলাদেশ জনসংখ্যায় 94তম, 7মের দিকে থেকে এবং আয়তনে 94তম থেকেও যে আমরা আরও সামনে এগিয়ে যেতে পারবো এবং বিশ্বের বুকে বাংলাদেশের নাম একটা সগর্বে থাকবে, সেটা আমরা করতে পারবো। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সবার প্রতি এবং সকল স্তরের প্রতি কৃষিকে ভালোবেসে কৃষিকে রপ্ত করে যেন সুস্থ থাকতে পারি, আর সেই কামনা করে এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।